দর্শক, স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠানে। আমি মঞ্জুর আহমেদ। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক নিয়মিত বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আজকে আসছে বাজেট। আগামী 6 তারিখে যে নতুন অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হবে, আসলে সে বাজেটে কি থাকছে এবং কিভাবে হতে পারে বাজেট। দেশের অর্থনীতিতে একটা বড় চাপ আছে, সেই চাপটাকে নিয়ে বাজেটটাকে করতে হবে। চাপ যেমন আমাদের আসলে যেখান থেকে উত্থাপিত হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য থেকে। আমাদের ডলার প্রাইস, রিজার্ভ, এই জায়গাটা একটা সংকট তৈরি হয়েছে। আরেকটি সংকট আছে, আমরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছি, সেখানে একটা সংকট তৈরি হয়েছে। আরেকটি বড় সংকট যেটা মানুষের জীবনে প্রতিদিন আসছে, একটা হলো মূল্যস্ফীতির চাপ আছে। সব মিলায় বাজেটটা হতে হবে। তো আসলে বাজেটে কি হচ্ছে এবং অর্থনীতির চেহারাটা আমরা বোঝার চেষ্টা করবো। এই জন্য আমাদের মাঝে আছে আবুল কাশেম, বিজনেস স্ট্যান্ডার্ড ইংরেজি দৈনিকের বিশেষ প্রতিনিধি, এবং ইআরএফ অর্থনীতি সাংবাদিকদের যে ফোরাম, তার সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাই। একই সাথে আমাদের মাঝে রয়েছেন মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির হচ্ছেন BIIS-এর একজন গবেষণা পরিচালক এবং অর্থনীতিবিদ। মাহফুজ কবির, আপনাকেও স্বাগত জানাই। আমি শুরুতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, যে চাপের কথা আমরা অনেক দিন ধরেই বলে আসছি বা আপনিও বলেছেন, সেই চাপ এখন কি অবস্থায় আছে? অর্থাৎ জনগণের কাছে যে মূল্যস্ফীতির যে চাপটা ছিল, বা বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির সাথে ডলারের যে সম্পর্কটা আছে, ডলারের মূল্য বৃদ্ধির রিজার্ভটা, সবটা মিলাই অর্থনীতি এখন কেমন আছে সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আসলে যে চাপের মধ্যে ছিল, আসলে চাপের মধ্যে এখনও আছে, এবং এই চাপ থেকে কবে আমরা ঘুরে দাঁড়াবো সেটাও কিন্তু এখনও নিশ্চিত নয়। যদিও IMF, বিশ্বব্যাংকের যে সমস্ত পূর্বাভাসগুলো রয়েছে, তাদের যে গ্লোবাল প্রজেকশন, তো সেই অনুযায়ী বলা হচ্ছে যে অর্থনীতি তার স্বাভাবিক গতিতে ফিরে আসবে হয়তো 2027 সাল নাগাদ। হ্যাঁ, সুতরাং এই সময়টা আমাদের একটু কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যদি একটু প্রবৃদ্ধির দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে এই BBS খুব সম্প্রতি কিন্তু তাদের একটা এস্টিমেট করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই বছর, মানে যে বিদায়ী অর্থ বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%, এবং তার আগের অর্থ বছরে এটা ছিল হচ্ছে 5.78%। তার মানে হচ্ছে যে আমরা হঠাৎ করে 6-এর নিচে নেমে গেছি, এবং এটা কিন্তু সেই আজ থেকে প্রায় 20 বছর আগে যেরকম অবস্থা ছিল সেই জায়গাতে কিন্তু ফেরত গেছি। কিন্তু অর্থনীতির যে এখনকার বাস্তবতা, এখনকার যে অভ্যন্তরীণ চাহিদা, যে শিল্প উৎপাদন, কৃষি উৎপাদন বা সেবার যে সম্প্রসারণ, তো সেটার সঙ্গে কিন্তু এই প্রবৃদ্ধির ধারাটা আসলে ঠিক সামঞ্জস্যপূর্ণ নয়। তো সুতরাং এই একটা যে সংকটের মধ্যে দিয়ে আমরা আছি, সেটা কিন্তু এই BBS-এর ডেটা থেকে দেখা যাচ্ছে। আর আপনি আরেকটা যেটা বলেছেন যে মূল্যস্ফীতি কিন্তু এখন সবচাইতে বড় ভিলেন ইনফ্যাক্ট ইকোনমিতে। গত 2 বছর ধরে আমরা এটাকে কোনোভাবে কাবু করতে পারছি না। আর IMF কিন্তু এই বিভিন্ন রকমের যে তাদের শর্ত, তাদের যে পরামর্শ, সেগুলো দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা এটাকে কোনোভাবেই আসলে বশে আনতে পারছি না। এবং গত মাসে আমরা যে দেখলাম যে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10-এর উপরে চলে গেছে আবার। ওরকম কোনো দৃশ্যমান কারণ নেই যে এটা 10-এর উপরে কেন যাবে। তার কারণ ভর মৌসুমে যেখানে সব রকমের খাদ্যপণ্য রয়েছে, এমনকি এই যে হাওর এলাকাগুলোতে কিন্তু যে বন্যা হলো ঠিকই, কিন্তু তার আগে সব ফসল কিন্তু এটা কেটে নিয়ে গেছেন কৃষকেরা। তো সুতরাং এই যে বাস্তবতা, তো সেই অবস্থায় আসলে মূল্যস্ফীতি কেন এত বেশি হবে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি। অন্যান্য যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সেটা রয়েছে, এবং আমরা কিন্তু কানেকশনটা দেখতে পাচ্ছি যে একটা ইন্টারন্যাশনাল লিঙ্কেজ রয়েছে এখানে। যেহেতু ডলারের ক্রাইসিস রয়েছে, আমাদের যে আসলে আমদানি পণ্যের দাম কিন্তু এখন বাড়তির দিকে। তো এই অবস্থায় আবার আরেক দফা যে ডলারের দাম বাড়ানো হয়েছে, তো সেটাকে আমরা ক্রলিং পেগ বলছি, যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু দামটা হঠাৎ করে একটু লাভ দিয়েছে। এতে একটা সুবিধা হয়েছে, কিন্তু সেটা হলো যে যদি আমরা মে মাসের যে রিজার্ভ যেটা, সেটা হয়তো কিছুটা বেড়ে যাবে, কারণ হলো যে রেমিটেন্সটা বেড়ে গেছে, $214 কোটি এটা এসছে, সেটা প্রায় 38% বেশি। তো এরকম কিছু বিচ্ছিন্ন বিষয়গুলো রয়েছে, কিন্তু সার্বিকভাবে আসলে আমাদের অর্থনৈতিক চাপের মধ্যেই আছে, এবং এই চাপের বাস্তবতায় কিন্তু আমাদের বাজেটটা আসছে। এখন এই যে আমরা কিন্তু সেরকম কোনো কুল কিনারা করতে পারছি না, তার কারণ বিশেষ করে রিজার্ভের ক্ষেত্রে আসলে এটা সবচেয়ে বড় ডিটারমিনেন্ট, এবং এটা যখনই ঠিক থাকবে বা একটু আশাব্যঞ্জক অবস্থাতে থাকবে, তখনই কিন্তু অন্য অন্য জায়গাতে আমরা গুছাতে পারবো, তখন আমাদের নীতিগুলো সেভাবে নির্ধারণ করতে পারবো। কিন্তু এটা যেহেতু ঠিক হচ্ছে না, এবং আমরা হয়তো কিছুটা দাম বাড়িয়ে দিলাম ডলারের, কিন্তু এই যে রেমিটেন্স যেটা এলো সেটা আসলে সাস্টেন করবে কিনা সেটা নিয়েও অনেক রকমের কথাবার্তা আছে। আমাদের যে এক্সপোর্ট আর্নিং, তো সেই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একই জায়গাতে রয়েছে, $5 বিলিয়ন কাছাকাছি, কিন্তু আমাদের অনেক ঋণও আসছে দেশের বাইরে থেকে, বিদেশি সংস্থা যারা রয়েছেন তারা ঋণ দিচ্ছেন। কিন্তু তারপরে আমরা এই যে BPM-এর যে হিসাব, মানে IMF-এর, তো হিসাবের মধ্যেই দেখা যাচ্ছে নেটটা কিন্তু প্রায় $20 বিলিয়ন মতো এদিক ওদিক হচ্ছে, কিছুটা কমে যাচ্ছে, আবার কিছুটা বাড়ছে। এইভাবে করে যে অবস্থাতে আছে, সেই অবস্থা দিয়ে আমরা আসলেই কোন দিকে যাব, এবং আমাদের এই যে এখনকার যে একটু চাপ অর্থনীতির,
সংকটও অনেকে বলে থাকেন। তো সেখান থেকে কিভাবে বের হয়ে আসবো তার কিন্তু সেরকম কোনো পরিষ্কার নির্দেশনা বা দিশা কিন্তু আমরা সেরকমভাবে পাচ্ছি না। তো এই অবস্থায় হচ্ছে আমাদের অর্থনীতির এখনকার পরিস্থিতি, এবং এই অবস্থাতেই আমরা মনে করছি যে হয়তো কোনো একটা ডিরেকশনে আমরা যেতে পারবো, কিন্তু তাতে আমাদের অনেক সময় লাগবে। আমি আপনার কাছে ফিরবো, সেটা হচ্ছে যে এরকম একটি বাস্তবতায় আমরা আগে শুনে নিব কাশেমের কাছে যে কি করতে যাচ্ছে এনবিআর বা সরকার বাজেটে। এরকম একটি বাস্তবতায় কি ধরনের আসলে বাজেট হওয়া উচিত সেটা শুনবো, তবে তার আগে কাশেমের কাছে শুনে আসতে চাই। আপনি অর্থনীতির এই বাস্তবতাটা জানেন ইআরএফের সাধারণ সম্পাদক হিসেবে, বা অনেক দিন ধরে অর্থনীতি নিয়ে কাজ করেন অনেক জায়গায়, সেসব মিলায় বিশেষত আপনি অনেক বেশি কনসেন্ট্রেটেড এনবিআর কেন্দ্রিক ট্যাক্স কীভাবে কালেকশন হয়, যেটা রাজস্বের ক্ষেত্রে সরকার রাজস্বই হচ্ছে মূল, বাজেট বা অর্থনীতি চলাতে হলে রাজস্বটা দরকার। তো এনবিআর বা সরকার অর্থ মন্ত্রণালয় তারা কিভাবে বাজেটটা ভাবছে, এই যে বাস্তবতার কথা মাহফুজ কবির বললেন, সেটা কি বিবেচনায় রাখা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যে এবছর অর্থ মন্ত্রণালয় যে বাজেটটা প্রণয়ন করছে সেটার সাইজ তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় কম। এটা মাত্র 13% মতো গ্রোথ। এটা হচ্ছে গত 10 বছরের মধ্যে সবচেয়ে ছোট সাইজ যদি আমরা বলি। কিন্তু এই সাইজের মধ্যে আমরা দেখছি যে সরকার কোথায় হচ্ছে কমাচ্ছে, তার ঋণটা কমানোর একটা চেষ্টা করছে। এবছর জিডিপির 4.6% লোন প্রজেকশন করা হচ্ছে, কিন্তু রেভিনিউ টার্গেটটা কিন্তু অনেকটা বাড়ছে। এনবিআরকে বলা হয়েছে যে 4,76,000 কোটি টাকা রেভিনিউ আর্নিংস করতে হবে, এবং আমাদের উনি যেটা বললেন যে আমাদের ওভারঅল ইকোনমি, বিজনেস এবং ইনভেস্টমেন্টের যে সিনারি, তাতে এই পরিমাণ রেভিনিউ আর্ন করা এনবিআরের জন্য খুবই কঠিন। এবং আমরা রিপোর্ট করতে যে এখন পর্যন্ত যেটুকু জানছি যে এনবিআর যেখান থেকে রেভিনিউ খুব সহজে আর্ন করা যায় সেই সব জায়গায় হাত দিচ্ছে। ওই আপনার টোবাকোতে হাত দিচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যাট বাড়ানো হচ্ছে, ট্যাক্স এক্সেম্পশন কমানো হচ্ছে, কিন্তু যেটা ডিরেক্ট ট্যাক্স আয়কর বাড়ানোর জন্য আসলে ওরকম আমরা কোনো মেজার দেখছি না। আর একটা জিনিস, যে গত 3 অর্থ বছর ধরে অর্থ মন্ত্রণালয় হচ্ছে একটা কৃচ্ছ্রতা সাধনের কথা বলছে, এবং যদিও তারা খুব একটা বেশি এখানে সাশ্রয় করতে পারে, আমাদের এডিপিতে বরাদ্দ দিয়ে এরপরে ওটা হলো কাট করে রাখছে, এবং সরকারি অফিসারদের বাড়ি বিদেশ যাওয়া বা গাড়ি কেনার কিছুটা কৃচ্ছ্রতা সাধন হয়েছে। এই অর্থ বছরে সরকার সেই কৃচ্ছ্রতা সাধন থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে চাচ্ছে একটা জিনিস। আর সরকার বলছে যে ইনফ্লেশন কন্ট্রোল তার হচ্ছে মেন লক্ষ্য, কিন্তু আমরা এনবিআরের দিকে যদি তাকাই যে এনবিআর কোথায় ছাড় দিচ্ছে বা কোথা থেকে বাড়তি ট্যাক্স সে কালেকশন করার চেষ্টা করছে, সেখানে আমরা এ ধরনের কোনো নজির দেখছি না। কিন্তু ফিসকাল পলিসিতে আপনার বাজেট সাইজ 20,000 কোটি টাকা কম করে আসলে ইনফ্লেশন তো কন্ট্রোল করা যাবে না, এবং নিত্যপণ্যের ক্ষেত্রে এখন পর্যন্ত কোথাও ইম্পোর্ট ডিউটি বা ব্যাট বা এআইটিতে ছাড় দেওয়া হচ্ছে এরকম আমাদের কাছে কোনো খবর নেই। বরং আপনার একটা জায়গায় হচ্ছে আমরা কমানোর খবর পাচ্ছি যে 28টা এসেনশিয়াল কমোডিটি আইটেম, সেটা হচ্ছে সরবরাহ পর্যায়ে যে সোর্স ট্যাক্স আছে 2%, সেখান থেকে 1% কমাবে। এখানে আসলে এনবিআর খুব একটা বেশি রেভিনিউ পায় না, এবং এটা যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়তো টিসিবিকে প্রোডাক্ট সাপ্লাই দেয়, ওখানে হচ্ছে সোর্স ট্যাক্স 1% কমবে। তো এটার বেনিফিট আসলে ভোক্তা পর্যায়ে খুব একটা 1% কমায় আসলে ভোক্তা লেভেলে এটাতে কিছু হবে না। আমি আপনার কাছে ফিরবো, মাহফুজ কবির কাছে শুনতে চাই। গভর্নমেন্ট আমাদের আবুল কাশেম যে ইনফরমেশনটা দিল যে বাজেটটা করতে যাচ্ছে, তাতে হয়তো গত 10 বছরের মধ্যে তার বাজেটের সাইজটা একটু গ্রোথটা কমে আসবে, কিন্তু ইকোনমির যে চেহারা আমরা যা দেখি, সেন্ট্রাল ব্যাংক অনেক বেশি মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বা মানি সাপ্লাই কমানোর চেষ্টা করছে, সেটার সাথে মিলায়ে এটা হয় কিনা, বা এটা হলে গ্রোথ টার্গেটকে সাপোর্ট দেওয়ার মতো জায়গাটা থাকবে কিনা, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, খুব জটিল একটা প্রশ্ন। এখন আমাদের আসলে গ্রোথটা কীরকম? হ্যাঁ, তো এটা আমরা তো জানলাম যে 5.82% আসলে যে বিদায়ী অর্থ বছরের যেটা হিসাব, যেটা মোটামুটি একটা প্রাক্কলন করেছে বিবিএস। এর মধ্যে যদি একটু কম্পোজিশনটা দেখি, আমাদের এগ্রিকালচারে হচ্ছে 3.21, ইন্ডাস্ট্রিতে 6.66, আর সার্ভিসে হচ্ছে এইরকম আর কি, যে হয়তো 5.8-এর মতো। তো সব মিলিয়ে আমাদের যে অবস্থা, এই অবস্থা কিন্তু মোটামুটি যেহেতু 2 বছর ধরে একরকম অবস্থাতে আছে, কিন্তু আবার যদি আমরা ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও দেখি, সেটা প্রায় 30% মতো, এবং এটা পাবলিক প্রাইভেট দুটো মিলে আর কি এরকম অবস্থা। কিন্তু এই মুহূর্তে আমাদের যে অর্থনীতির যে ধারা, তাতে আসলে 35%-এর মতো হওয়ার কথা ছিল। তার মানে বিনিয়োগ কিন্তু কম।
আর বিনিয়োগ কম এখন কেন, এটার একটা চক্র রয়েছে। তো আপনার এই যে যেটা হচ্ছে যে আসলে যখন একটু ইনফ্লেশন বেশি থাকে, মানে ক্লাসিক্যাল যে ম্যাক্রো ইকোনমিক টেক্সট বুক, সেখানে বলা হয় যে এটা ব্যবসায়ীদের জন্য ভালো, তার কারণ তাদের মুনাফা হয়, তখন তারা বেশি বিনিয়োগ করতে চান। কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টাটা, 2 বছর ধরে বিনিয়োগটা আরও বেড়ে যেতে পারতো যদি মূল্যস্ফীতিটাই তাদের জন্য সহায়ক হতো, কিন্তু সেটা তো হচ্ছে না। তারা আসলে একটা যন্ত্রণার মধ্যে আছেন। যেরকম একটা গ্রোয়িং ইকোনমি, এখানে একটা বিশাল অংশ তার জনগণ হলো যে কিন্তু একটু নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত তারা, তো তাদের জন্য এত বড় ইনফ্লেশন কিন্তু একটা বড় রকমের চাপ তৈরি করছে, তাদের রিয়েল ইনকাম কমে যাচ্ছে, তাদের ওইখান থেকে সঞ্চয়টা আসছে না, যার ফলে এই সঞ্চয়টাও কিন্তু বিনিয়োগটাকে সাপোর্ট দিচ্ছে না। তো এখন আবার ব্যাংকে সুদের হার বেড়ে গেছেন, তারপরেও কিন্তু সেরকমভাবে সঞ্চয়টা আসছে না, তার কারণ মানুষের হাতে টাকা নেই, তাদের খরচটা হয়ে যাচ্ছে এই খাবার বা অন্যান্য যে খরচ সেগুলোতে। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক বাস্তবতা। এখন আমাদের টার্গেট কি, নেক্সট ফিসক্যাল ইয়ারে আসলে মূল্যস্ফীতি নাকি নামাবে হচ্ছে 6.5%, আর প্রবৃদ্ধি কত হবে 5.7%। আমি মনে করি যে ইভেন মূল্যস্ফীতি যদি 7.5% করা হয়, সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তার কারণ এখন যে 10% মতো, সেখান থেকে টেনে নামানো 6.5 বা ইভেন 7.5% যদি করা যায়, তো এটা একটা বিষয়। আর গভর্নমেন্ট কিন্তু আসলে খুব বেশি অ্যাম্বিশাস না এখন গ্রোথ নিয়ে, যে 5.7% এটা কিন্তু খুব বেশি না সেই অর্থে। এবং এটা করতে গেলে হয়তো আমাদের অর্থনীতিতে খুব বেশি হয়তো পরিবর্তন লাগবে না, বা বাজেটেও ওরকম অ্যাম্বিশাস হতে হবে না। এখন একটা কাজ করা যেতে পারতো, সেটা হলো যে সরকার যদি আরও 20-30 হাজার কোটি টাকার বাজেট বেশি করে করতেন আর কি। তো এখন আমাদের একটা হিসাব হচ্ছে যে হয়তো 7,96,900 কোটি টাকার মতো, এটা একটা মোটামুটি প্রজেকশন এসছে। এখন এইটার যে আগের বছর থেকে যে গ্রোথ, তো সেই গ্রোথের মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগই কিন্তু আসলে এখানে, বা পুরোটাই আমি বলবো যে গ্রোথটা এসছে কিন্তু রিকারেন্ট বাজেটে, মানে যেটা হচ্ছে যে বেতন ভাতা এটসেট্রা। তো কিন্তু আমাদের এডিপিতে মাত্র 2,000 কোটি টাকা বেড়ে গেছে, তার মানে আগের সমানই আছে। তো তার মানে হলো যে গভর্নমেন্ট কিন্তু এক্সপানশনের এই ফিসকাল পলিসিতে যাচ্ছে না, মানে সম্প্রসারণমূলকের দিকে নেই। যদিও আসলে প্রত্যেকটা দেশে আসলে যখন সংকট হয় অর্থনীতিতে, আমেরিকাতে গ্রেট ডিপ্রেশন সময় আমরা দেখতে পেয়েছি, বা এই যে 2007-08 সালে যখন আবার একটা মন্দা এলো, তখনও দেখা গেছে যে বিরাট আকারে একটা বেল আউট প্যাকেজ রয়েছে, মানে তখন সরকার কিন্তু একটা সম্প্রসারণমূলক যে রাজস্ব নীতির দিকে যায়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সংকোচনমূলকের দিকে যাচ্ছে। আবার ওই দিক দিয়ে আমাদের মনিটারি পলিসিও কিন্তু সেই অর্থে সংকোচনমূলক। তো দুইটা সংকোচন মিলে আমার মনে হচ্ছে যে এক ধরনের স্ট্যাগফ্লেশন হয়তো সামনে আসতে পারে, যেটা আমাদের মধ্যে একটা বর্ধনশীল অর্থনীতির জন্য এত ভালো নয়। এখন এই পরিস্থিতিতে আসলে যে ধরনের আমরা ডিরেকশনগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে আমি মনে করি যে এই আগামী অর্থ বছরের বাজেটটা হবে হচ্ছে যে IMF-এর শর্তের উপরে নির্ভরশীল একটা বাজেট। এখন এই তাদের শর্ত তো হচ্ছে আন্তর্জাতিকভাবে তারা যেগুলো প্র্যাকটিস করেন সেগুলো, সেখানে ফুল এমপ্লয়মেন্টের বিষয়গুলো থাকে, কিন্তু আমাদের দেশে তো ফুল এমপ্লয়মেন্ট নেই। আমরা শুনবো বিষয়, তো আমি শুনতে চাই আপনি যেটা বললেন যে হয়তো গভর্নমেন্টের টার্গেট হচ্ছে 5.6% ইনফ্লেশন টার্গেট, 6.5%, কিন্তু আপনি বলছেন যে 7.5% হলেও আপনার কোনো আপত্তি ছিল না যদি গ্রোথটাকে ঠিকমতো করা যায় বা সেটাকে সাপোর্ট দেওয়া যায়। কিন্তু এটা তো আসলে টার্গেট হলো আমরা গত 3 বছর ধরে প্রায় 10%-এর কাছাকাছি যে ইনফ্লেশনের উপর দাঁড়িয়ে আবার 6.5% টার্গেট করতে আছে। তার মানে মূল্য তো আরও 6% যোগ হবে, 6.5% যোগ, সেটা শুনবো। কাশেমের কাছে একটা প্রশ্ন রেখে একটু বিরতিতে যেতে চাই। প্রশ্নটা হলো, আমরা যদি শুল্ক ব্যবস্থায় পরিবর্তন না আনি, নিত্যপণ্যের দামের ক্ষেত্রে যে মূল্য বৃদ্ধির যে অভিযোগটা আছে তার বড় অংশটাই আসে শুল্ক থেকে বা ভ্যাট থেকে, সেখানে যদি পরিবর্তন না আনি, বা এনবিআর এই ব্যাপারে কি ভাবছে, তারা কি তাহলে মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া যাবে কিনা সেটা শুনবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক টিভিতে বিজি অনুষ্ঠান। আমরা আলোচনা করছি আসছে বাজেট, বাজেটে নানান ধরনের কি থাকতে পারে, ট্যাক্স ডিউটিজ নতুন করে আসতে পারে কিনা, কোথায় কিভাবে আসতে পারে, বা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশনটাই কি, সেটার উপর দাঁড়িয়ে তো গভর্নমেন্টকে বাজেট করতে হয়, সে বিষয়ে আমরা কথা বলছি। কাশেম, বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ধরনের মূল্যস্ফীতি আমরা দেখি সেই রকম ব্যবস্থাপনা এনবিআর নিচ্ছে কিনা। প্রথমত কোনো ডিউটিজ, যেটা আমরা দেখি যে আমাকে বাণিজ্যমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছিলেন যে 1 কেজি চিনিতে 41% শুল্ক বসে, তাহলে তো যে চিনির দামটা, সেই দামটা তো কন্ট্রোল করা যায় না। সেখানে এনবিআর কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, বা অর্থ মন্ত্রণালয় এনবিআর এগুলো নিয়ে ভাবছে কিনা, সেটা কিছু দেখেন কিনা আপনি? এখানে আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকার এই মেয়াদে যখন দায়িত্ব নিল, তখন প্রধানমন্ত্রীর সাথে যে মন্ত্রীদের
প্রথম ফর্মাল ক্যাবিনেটের আগে যে একটা ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে প্রধানমন্ত্রী কিন্তু ইনফ্লেশন কন্ট্রোলটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছেন। আমরা দেখছি যে এই প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রী, কৃষি এবং খাদ্যমন্ত্রী এরা হচ্ছে প্রায় 5 জন মন্ত্রী একসাথে মিটিং করছেন এই ইনফ্লেশন কীভাবে কন্ট্রোল করা যায়। তখন আমাদের ধারণা ছিল যে সরকার আসলেই হয়তো মূল্যস্ফীতি কমানোর জন্য কিছু একটা করবে, কারণ এর আগে এতগুলো মন্ত্রী একসাথে ইনফ্লেশন নিয়ে কখনো বসে নাই। কিন্তু আমরা দেখলাম যে এই রোজার সময় যে আপনার সরকার থেকে বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভোজ্য তেল, চিনি এগুলির দাম যাতে একটু নিয়ন্ত্রণে থাকে সে কারণে হচ্ছে এনবিআরকে চিঠি দেওয়া হলো যে বিভিন্ন জায়গায় হচ্ছে ইম্পোর্ট স্টেজে হচ্ছে ব্যাট বা এআইটি এগুলি কমানোর জন্য। তো এনবিআর সেটা হচ্ছে কমায় না এবং শেষ পর্যন্ত এটা শুধু এবছর না, আমরা প্রত্যেক বছর দেখি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যখন এনবিআরকে বলে তখন এনবিআর এটা কমায় এবং এটা শেষ মুহূর্তে কমায়, একদম রোজা চলে আসছে প্রায় এরকম সময় কমায়। ফলে হচ্ছে যে রোজার প্রথম দিকে এটার ইম্প্যাক্ট ভোক্তারা পায় না এবং লাস্টের দিকে একটু পায় এবং এটাও কমানো হয় 1 মাস 2 মাস বা 3 মাসের জন্য। এবছর যেটা কমানো হয়েছিল সেটা কিন্তু আবার এনবিআর উজ্জ্বল করে নিছে, ফলে এখন আবার আগের মতোই বাড়ছে। তো আগামী বাজেটে আমরা এরকম কোনো কিছু দেখছি না। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তারা হচ্ছে এনবিআরকে একটা প্রপোজাল দিয়েছে যে বিশেষ করে ভোজ্য তেল এবং চিনি এগুলি ইম্পোর্টের ক্ষেত্রে যে ডিউটি বা সাপ্লিমেন্টারি ডিউটি বা ভ্যাট ট্যাক্স যাই আছে সেটা হচ্ছে পণ্যের দামের উপরে নির্ধারণ না করে পরিমাণের উপরে একটা ফিক্সড একটা টাকা নির্ধারণ করার, কিন্তু এনবিআর সেটা হলো যাচ্ছে না এবং বরং হচ্ছে যে আমাদের কিছু কমোডিটি আইটেম এবং হচ্ছে শিল্পের কিছু কাঁচামাল যেগুলি হচ্ছে জিরো ডিউটিতে ইম্পোর্ট হয়, তো সেগুলিতে হচ্ছে এনবিআর হলো 1% ডিউটি ইম্পোজ করার একটা উদ্যোগ নিয়েছিল এবং সেখানে হচ্ছে আপনার কমোডিটি আইটেম হচ্ছিল। পরে আমরা শুনছি যে প্রধানমন্ত্রী হচ্ছে এই এডিবল আইটেমগুলিতে জিরো ডিউটিটা বহাল রাখার নির্দেশনা দিয়েছেন এবং তার প্রেক্ষাপটে ওরকমই থাকছে। ফলে এই বাজেটে যে এখানে কোনো কিছু কাট করবে এনবিআর এরকম আমরা এখনো পাইনি। আচ্ছা, আমি মাহফুজ কবিরের কাছে জানতে চাই, আমি যেটা দেখি ইনফ্লেশনের প্রেশারের ক্ষেত্রে আগেও বলেছি, হয়তো আপনি এটার সাথে কতটা একমত হবেন, যে আমরা যদি দেখি ডলার প্রাইস 86 টাকার থেকে এখন সেন্ট্রাল ব্যাংকের ইন্টারব্যাংক ডলার রেট হচ্ছে 117 টাকা, মানে সর্বশেষ 6.5% বৃদ্ধি করে 117 টাকা ইন্টারব্যাংক রেটে। তার মানে আমি যদি ধরেও নেই যে এটার কাছাকাছি ডলারটার দামটা থাকবে, তাহলে 118 টাকার নিচে হওয়ার কোনো কারণ দেখি না। তাহলে 86 টাকা থেকে 118 টাকা, এখানে একটা বড় মূল্যস্ফীতি ঘটিয়ে দেওয়া হয়েছে, যেহেতু অনেক ইম্পোর্ট পণ্যই বাইরে থেকে আমাদের আনতে হয় এবং সেটা হয়তো আমাদের চালটায় ইম্পোর্ট নাই, আমাদের সবজিটা ইম্পোর্ট নাই, কিন্তু ওখানে যে ফার্টিলাইজার ব্যবহার হয়, ওখানে যে ফুয়েলটা ব্যবহার হয়, বিশেষ করে বোরো তো একটা উপকরণ নির্ভর ফসল যেটা আমাদের চালটা হয়, তো সেখানে ওই ডলারের প্রাইসটা তো ওইভাবে ইম্প্যাক্ট করে। বা যে চাল বিক্রি করে অন্য একটা পণ্য কিনে খাবে তাকে তো প্রাইস যদি না বাড়ায় তাহলে খাবে কি করে? তো সেখানে বাজেটারি ম্যানেজমেন্টের মধ্যে কি থাকতে পারে, মানে কি ধরনের একটা তো ডিউটিজ, আর কোথাও কোনো সুযোগ আছে কিনা যে এটা কমানোর বা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার? প্রচলিতভাবে মনিটারি পলিসি কমায় দিয়ে কি এই ইনফ্লেশন, মানে মানি সাপ্লাই কমায় এই ইনফ্লেশন কি কমানো সম্ভব? কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, এখানে আমাদের একটু একটা বিষয় খুব ক্লিয়ার থাকতে হবে, সেটা হলো যে ব্যবসায়ীদের জন্য যদি তাদের খরচটা বাড়িয়ে দেয়, মানে সেটা ডলারের দাম তো ইতিমধ্যে অনেক বেড়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে গত 2 বছরে একেবারে মানে এইরকম বৃদ্ধি আমাদের পুরো বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। তো এটার কারণে ব্যবসায়ীরা এমনিতে একটা বড় রকমের চাপের মধ্যে আছেন এবং একই সঙ্গে তাদের একটা বড় অংশ কিন্তু বিদেশ থেকে ঋণ করেছিলেন ডলারে, আবার সেটা কিন্তু আবার টাকা থেকে ডলারে কনভার্ট করতে গেলে তাদের কিন্তু ব্যবসায় এমনিতেই অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে আবার ঋণ পরিশোধ করতে হচ্ছে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের উপকরণের একটা বড় অংশ আসে, মানে ক্যাপিটাল মেশিনারি, র ম্যাটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুড একটা আসে দেশের ভিতরের বাজারকে কেন্দ্র করে এবং একই সঙ্গে তো আমরা এক্সপোর্ট মার্কেট রয়েছে। তো এখন এখানে দাম অনেকটা বেড়ে গেছে। আর কৃষি উপকরণের ক্ষেত্রে আমরা আগে তো সার নিজেরাই যাই হোক কিছুটা করতাম, এখন দেখা যাচ্ছে সারের একটা বড় অংশ কিন্তু আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসছি। তো এখন সেটার কারণে কৃষির উৎপাদনের খরচটা বেড়ে যাচ্ছে, তাদের বিপণনের খরচ বাড়ছে এবং বিশেষ করে যে তাদের সেচের একটা খরচ অনেক বেড়ে গেছে। যদিও সরকারের দিক থেকে একটা কমিটমেন্ট ছিল যে না ঠিক আছে সোলার ইরিগেশন প্রজেক্টগুলো তারা বাড়াবে, কিন্তু সেরকমভাবে কিন্তু বাড়েনি, যার ফলে এই যে খরচের চক্রের মধ্যে কৃষকেরা পড়ে যাচ্ছেন। তারা অনেক কষ্ট করে যে ফসল উৎপাদন করছেন সেটার দামও কিন্তু আর সেরকমভাবে পাচ্ছেন না। আর একটা বড় সমস্যা হয়েছে যে কৃষকদের একটা বড় অংশ কিন্তু ব্যাংক থেকে ঋণ পান না, তো তাদেরকে আইদার ওই এমএফআইয়ের দিকে যেতে হয় অথবা যে তাদের দাদন
এই সমস্ত করে ইনফর্মাল মানি লেন্ডিং সেটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটার আবার সুদের হার অনেক বেশি। তো এইভাবে প্রত্যেকটা খাতের জন্যই কিন্তু আসলে খরচটা অনেক বেড়ে গেছে। তো এই অবস্থায় আসলে আবার বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রেও ত্রুটি রয়েছে আমাদের, কিছু কিছু জায়গাতে এরকম অসাধু তৎপরতা রয়েছে, সব মিলে আসলে মূল্যস্ফীতির যে চাপ, এইখান থেকে বের হয়ে আসার জন্য এক মনিটারি পলিসি দিয়ে যে কী করতে পারবে বাংলাদেশ ব্যাংক, সেটা আমি যথেষ্ট পরিমাণে সন্দিহান। তার কারণ পরিস্থিতি অত্যন্ত জটিল। যদি একটা সূত্র কাজ করতো তাহলে হয়তো এখান থেকে বার হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আসলে আইএমএফ করে থাকে, সেটা হলো তারা ধরে নেয় যে একটা ফুল এমপ্লয়মেন্টের মতো অবস্থা আছে, মানে প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন তারা নিয়োজিত আছে, কিন্তু আমাদের দেশে একটা বিশাল টাকার কিন্তু ব্যাংকের বাইরে রয়েছে, যার ফলে এইখানে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে বা হয়তো টাকার যোগানটা কমিয়ে দিয়ে ওই জায়গাটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারবে না। তো এখন এই অবস্থায় কিন্তু ব্যালেন্স নিয়ে আসাটা বেশ একটা সময় সাপেক্ষ বিষয়। তো সুতরাং আমার মনে হয় যে বাজার ব্যবস্থাপনায় একটা ভালো উন্নতি করতে হবে, এবং একই সঙ্গে যে ট্যাক্সের জায়গাতে অনেক র্যাশনালাইজেশন দরকার, ট্যারিফের জায়গায় র্যাশনালাইজেশন দরকার, আর একটু সহনীয় করা দরকার। তাইলে সেক্ষেত্রে যেটা হবে যে একটা মোরাল প্রেশার হয়তো ক্রিয়েট হবে ব্যবসায়ীদের জন্য, তখন তারা নিজেরাই নিজেদের উদ্যোগে হয়তো দাম কিছুটা কমাবেন। এইটি ছাড়া আমার মনে হয় না যে আসলে এক মনিটারি পলিসি দিয়ে কিছু করা হয়তো সম্ভব না। আমরা কাশেমের কাছ থেকে শুনলাম যে রোজার একেবারে আগে যদিও তার আগেই মূল্যটা বৃদ্ধি হয়ে যায়, আমরা দেখেছি যে রোজার অন্তত 1-1.5 মাস আগে সমস্ত পণ্যের দাম বেড়ে যায়। নিশ্চয়ই সরকারের সকল যে সমস্ত এজেন্সি আছে তারা সরকারকে রিপোর্ট করে যে আগেই দাম বেড়ে গেছে, বাট আমরা যদি দেখি বিবিএসের ডেটা পরবর্তীতে এসে দেখি যে সব ডেটাতেই দেখা যায় রোজার 1 মাস আগেই সব পণ্যের দাম বেড়ে যায়, যেগুলো নিত্যপণ্য বা রোজায় মানুষ বেশি ভোগ করে সেই সমস্ত পণ্যের দাম 1 মাস আগেই বেড়ে। এনবিআর তারপরে শেষ মুহূর্তে এসে হয়তো 1% কমায়, 2% কমায়, যেটার ইম্প্যাক্ট আসলে কনজিউমার লেভেলে পড়ে না, ওইটা ব্যবসায়ীরা লাভবান হন। তো আমরা যেটা জানলাম কাশ্মীর কাছ থেকে, এনবিআর ডিউটিজের ক্ষেত্রে কোনো ধরনের কিছু এখনো পর্যন্ত ওইভাবে হচ্ছে না, হয়তো নতুন করে যেগুলো করার চেষ্টা করছিল ভোজ্য তেল বা অন্য জায়গায় বা ইম্পোর্ট যে সমস্ত র মেটেরিয়ালস ইম্পোর্টের ক্ষেত্রে, সেটা হয়তো প্রধানমন্ত্রীর কথায়। তাহলে ইনফ্লেশন ম্যানেজমেন্টের আর কোথায় জায়গা থাকলো সেটা একটু বলবেন, কাশেমের কাছে শুনতে চাই। আইএমএফ বলেছিল যে এখানে ভ্যাটটা সব জায়গায় এক রেট চালু করা, এবং সেটা কি ইউনিফাইড ভ্যাট রেট কি করছেন বিআর? আপনার কাছে কি তথ্য আছে? আমরা যতটুকু জানি যে আইএমএফ যেটা বলছিল যে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে 15% ভ্যাট নেওয়ার, এবং সেটা এবছর হচ্ছে না। আর একটা জিনিস যেটা বলবো যে ইনফ্লেশন প্রসঙ্গে, যে সরকার কিন্তু বাজেটের বাইরে আরও অনেক কিছু উদ্যোগ নিচ্ছে যেটা এই ইনফ্লেশনটাকে আরও উস্কায় দেবে। যেমন অলরেডি তো হচ্ছে আমাদের ডলার রেটটা তো বেড়েই গেছে, এর বাইরে হচ্ছে যে আইএমএফের শর্তের কারণে হোক অথবা এটাকে অজুহাত করে হোক, সরকার হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের দাম অলরেডি কয়েকবার বাড়িয়েছে, এবং নতুন অর্থবছর থেকে হচ্ছে 3 মাস পর পর বিদ্যুতের দাম বাড়াবে। এবং এই যে 2 দিন আগে যে জ্বালানি তেলের দাম বাড়লো, এটা কিন্তু আমার এক্সচেঞ্জ রেটের কারণে। বিপিসি এমনিতে লাভে ছিল, এই এক্সচেঞ্জ রেটটা হচ্ছে 117 টাকা নির্ধারণ করার পরে বিপিসির 1 মাসে হচ্ছে 500 কোটি টাকা লোকসান হয়েছে, কারণ সে যে তেলটা ইম্পোর্ট করছে ওটার পেমেন্ট তার এখনও বাকি আছে, তার এই নতুন এক্সচেঞ্জ রেটে তাকে পেমেন্ট করতে হবে। ফলে ভোক্তার উপরে সামনে আরও অনেক প্রেশার আসবে। এবং এই বছর যে সাবসিডি, আপনি জানেন যে সরকার হচ্ছে কোভিডের সময় থেকে এই যে বিদ্যুৎ সেক্টরের সাবসিডিটা হচ্ছে বকেয়া পড়ে গেছে। কোভিডের ওই অর্থ বছরে 10,000 কোটি টাকা বরাদ্দ ছিল, যখন কোভিড আসলো তখন হচ্ছে এই টাকাটা কোভিডে ট্রান্সফার করা হলো, বিদ্যুৎ খাতের সাবসিডিটা বকেয়া রাখলো। এটা এখন হচ্ছে এই অর্থবছর, এই কারেন্ট অর্থবছর হচ্ছে 40,000 কোটি টাকা, যেটা সরকার এখনও দিতে পারেনি। এটা হচ্ছে আগামী অর্থবছরের বাজেটে যে লোকেশন রাখছে সেখান থেকে দিবে। এবং সরকারের যে আইএমএফের সাথে কমিটমেন্ট 26 সালের মধ্যে গ্যাস এবং বিদ্যুতে সে সাবসিডি একদম নীল করে ফেলবে। ফলে সামনে এই বাজেট সংকোচনমূলক হোক বা মুদ্রানীতি সংকোচনমূলক হোক বা যাই হোক, সামনে ভোক্তার জন্য আসলে ভালো কোনো কিছু নাই, বরং আর একটু খারাপ হইতে পারে আমাদের যেটা মনে হয়েছে। মাহফুজ কবির, আপনি শুনলেন জিনিসটা, যে প্রথমত ডিউটি যে সরকার বা এনবিআরের কোনো প্ল্যান নাই, দ্বিতীয়ত সরকার ইতিমধ্যে দেনাগ্রস্ত হয়ে গেছে। যদি আমি বলি যে পাওয়ার সেক্টরে টাকা দিতে পারেনি বলে বিদ্যুৎ উৎপাদন অনেকগুলো ফ্যাক্টরি করছে না, তো সেই রকম একটা জায়গায়। এবং আইএমএফ এখন ভর্তুকি কমায় দেওয়ার কথা বলছে। অলরেডি পেট্রোলিয়াম প্রাইস বেড়েছে, আরও অ্যাডজাস্টমেন্ট হবে প্রতি 3 মাস অন্তর অন্তর। তো গ্যাস বিদ্যুতে অ্যাডজাস্টমেন্ট হলে আপনার 6.5%-এর মূল্যস্ফীতি কোথায় থাকবে আমরা শুনবো, তবে তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে বিজিক অনুষ্ঠান, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক টিভিতে বিজিক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি আসছে বাজেট নিয়ে। মাহফুজ কবির, আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম, আপনি যদি বলা শুরু করেন। হ্যাঁ, এই তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে সরকার কিন্তু দেনাগ্রস্ত হয়ে যাচ্ছে। দেনাগ্রস্ত কিন্তু এক্সটার্নালি ইন্টারনালি দুটো জায়গাতেই হচ্ছে। মানে আমরা তো যে ফরেন বরোয়িং সেগুলো কিন্তু অ্যাগ্রেসিভ রেটে আছে এখন। আইএমএফ, বিশ্ব ব্যাংক, এডিবি, জাইকা, কৈকা এদের কাছ থেকে তো নিচ্ছি। তো এর পাশাপাশি কিন্তু ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তারাও দিচ্ছে আমাদেরকে। আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, সেখান থেকেও নিচ্ছি। তো সব মিলিয়ে ঋণের একটা বড় রকমের চাপ কিন্তু আমাদের মধ্যে আছে এবং সেটা আস্তে আস্তে পরিশোধও করতে হচ্ছে। নেক্সট ফিসক্যাল ইয়ার থেকেই আমাদের হয়তো এই পরিশোধটা শুরু করতে হবে। এটা একটা। আর একটা হচ্ছে যে দেশের ভিতরের যে ঋণ, আমরা কিন্তু বন্ড ছাড়ছি বিদ্যুৎ খাতের জন্য, কিন্তু ইতিমধ্যে আমরা বন্ড ইস্যু করছি এবং সামনের দিনগুলোতে আরও করতে হবে হয়তো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে 40,000 কোটি টাকার মতো এটার যে ইমব্যালেন্স এটা হয়ে গেছে, সেইটা আসলে একটু ব্যালেন্সে নিয়ে আসাটা এতটা সহজ হবে না। তার কারণ সরকারের কিন্তু আসলে অর্থ সংস্থানের উৎসটা অনেকটা কমে যাচ্ছে। তার কারণ আমাদের ইনভেস্টমেন্টটা সেভাবে আসছে না, দেশের ভিতরে যে ইনভেস্টমেন্ট সেটি। তো যার ফলে ইনভেস্টমেন্ট না আসলে তাহলে আসলে ট্যাক্সটা আসবে কোত্থেকে? তার কারণ ওইখান থেকে তো ট্যাক্সটা ডোমেস্টিক্যালি আমরা নিব। আর এটার পাশাপাশি আমাদের যে ব্যাংকিং সোর্স থেকে এই যে সমস্ত ঋণের উৎস, সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। আর বাংলাদেশ ব্যাংক থেকেও আপৎকালীন এটা নেওয়া হতো আর কি, কিন্তু ওইটা ওই ফিসক্যাল ইয়ারের মধ্যে শোধ করতে হবে। এই সমস্ত বাইন্ডিংয়ের কারণে আগামী অর্থ বছরে কিন্তু আসলে এই যে ঋণগ্রস্ত হয়ে আমরা পড়ছি সেটা আরেকটু হয়তো বেশি পড়বো। আবার একই সঙ্গে যদি ব্যালেন্সটা ঠিকমতো করতে না পারি আমাদের বিদ্যুৎ খাতের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এই যে ছোটো ছোটো সমস্ত বিদ্যুৎ প্রকল্পগুলো আছে, তো সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো কীভাবে? এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি মনে করি যে এই জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও হয়তো কিছুটা সংকট আসতে পারে। তার কারণ আমরা কিন্তু এখন এই জ্বালানির জন্য বেশ কিছু ঋণ করেছি বাইরে থেকে, ইসলামিক ফাইন্যান্সিং থেকে এটা করেছি। তারা আরও ঋণ দিতে চায়, কিন্তু তাদের তো এই ঋণটা আবার খুব দ্রুত পরিশোধ করতে হয়, যার ফলে ওইখানেও কিন্তু সরকারের জন্য বেশ একটু দ্বিধার বা সংকটের একটা জায়গা রয়েছে। এখন এই অবস্থায় আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে এনবিআর তারা কি করছে। এখন এনবিআর এর কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং নেই। মানে তারা কিন্তু ওই বসে থাকে ওই সরকারের কাছে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের কাছে, যে তারা কতটুকু আমাদেরকে টার্গেট দেবে, তো সেই টার্গেটটা আমরা কীভাবে ফিল আপ করবো। এখন তারা সবাই হচ্ছে ট্যাক্স কালেক্টর, তাদের তো ট্যাক্স প্ল্যানার নেই কোনো। তো যার ফলে যেটা হয় যে তাদের ওই প্ল্যানিং বা বিশেষ করে যে তাদের কৌশলগত পরিবর্তন, তো সেই বিষয়গুলো না থাকার কারণে দেখা যাচ্ছে যে সেই আমাদের যে ট্রেডিশনাল যে সোর্সগুলো রয়েছে ভ্যাটের উপরে আমাদের বা আমাদের সাপ্লিমেন্টারি ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এগুলোর উপরে আমরা নির্ভর করছি, আমরা কিন্তু ওই ডিরেক্ট ট্যাক্সের আওতাটা বাড়াচ্ছি না। হ্যাঁ, আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের পুরো অর্থনীতি তাহলে আসলে অবস্থাটা কী দাঁড়াবে। তো সব মিলিয়ে আমি মনে করি যে রিয়েল সেক্টরের উপরে একটা প্রেশার পড়বে। আর মূল্যস্ফীতি ঠিক এইভাবে যে কমবে সেটা আমরা খুব একটা আশা করতে পারি না। তার কারণ আলটিমেটলি তো আসলে জনগণের উপরেই আস্তে আস্তে এই যে যা কিছু রিফর্ম হবে পুরো প্রেশারটাই পড়বে হচ্ছে জনগণের উপরে। যার ফলে আমরা যেরকম একটা স্বপ্ন দেখছি যে 6.5% নিয়ে আসবো মূল্যস্ফীতি নেক্সট ফিসক্যাল ইয়ারে, এটা মোটেও হয়তো আমরা সম্ভব করতে পারবো না। এটা না হলে যেটা হবে, দীর্ঘমেয়াদে একটা বড় রকমের ঝুঁকি রয়েছে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো সেটা আমাদের নেক্সট ফিসক্যাল ইয়ারের বাজেটটা কীভাবে কী করতে পারবে খুব ভালো আমার ধারণা নেই। তবে আমার মনে হয় কি খুব প্রুডেন্ট ওয়েতে সরকারের আগাতে হবে আমাদের এই পুরো অর্থনীতির ব্যবস্থাপনার জন্য। আমি কাশিমের কাছে যাব। ইতিমধ্যেই মাহফুজ কবির একটু উত্থাপনও করেছে, এনবিআর ডিরেক্ট ট্যাক্সের দিকে তার খুব মনোযোগ নেই। মানে আমি যদি বলি ইনকাম ট্যাক্স, সেইটা ঠিক বাড়ছে না। এনবিআরের একজন সাবেক মেম্বার এসে আমাদের এই অনুষ্ঠানে বলে গেছিলেন যে এনবিআর প্ল্যান করে যে একটা ট্যাক্স কত কালেকশন করতে হবে সেটা বলবে, সেরকম হয় না। তারা হয়তো একটা প্ল্যান করে, কিন্তু অর্থ মন্ত্রণালয় তার মতো করে রাজনৈতিক বিবেচনা একটা তার টার্গেট ঠিক করে দেয়, যে কারণে ম্যাচ করা যায় না। ম্যাচ করা যায় না বলেও এই যে চলতি অর্থ বছরেও আমরা বোধহয় 30,000 কোটি টাকার মানে পিছনে আছি ট্যাক্স আদায়ের, এবং সেটা আরও বেশি হতো যদি এনবিআর তো কিছু জিনিস বাড়তি পেয়ে গেছে। ডলারের প্রাইসটা বাড়ার কারণে বেশি টাকা দিয়েই ট্যাক্সটা কালেকশন করতে হচ্ছে। তো এনবিআর কি নতুন কোনো প্ল্যান আছে, বিশেষ করে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তার কি কোনো এক্সট্রা কোনো প্ল্যান করছে এবছর, বা এইটা এখনকার অগ্রগতিই বা কি, সর্বশেষ অগ্রগতি কি কি কতটুকু বাড়লো? আমরা দেখলাম যে আহমদ মুস্তফা কামাল যখন অর্থমন্ত্রী হলেন, তো ওনার প্রথম বাজেটে একটা ঘোষণা দিলেন যে উনি হচ্ছে 24 সালের মধ্যে 1 কোটি আয়করদাতা পাবেন, এবং এই কারা হচ্ছে আয়কর দেওয়ার যোগ্য কিন্তু দিচ্ছে না তাদেরকে খুঁজে বের করার জন্য ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদেরকে উনি নিয়োগ দেবেন। কিন্তু আমরা দেখলাম যে এখানে আসলে কোনো কাজ হয় নাই, উনি ওনার মেয়াদ শেষ করে চলে গেছেন।
তো এবছরও হচ্ছে আমাদের যদি প্রত্যেক বাজেটে বলা হয় যে আমরা হচ্ছে সামনে প্রত্যক্ষ আয়কর বাড়ানোর উপর জোর দেব, কিন্তু এবছর হয়তো বাজেট বক্তব্য এরকম থাকবে, কিন্তু বাস্তবতা আসলে ওরকম থাকবে না। এখানে এনবিআর-এর কর্মকর্তারা যেটা বলেন যে এখন কিন্তু উপজেলা পর্যায়ে এবং পৌরসভা পর্যায়ে অনেক হচ্ছে ধনী লোকজন আছে, তো তারা একটা যুক্তি দেখেন যে আমি একটা উপজেলায় একটা অফিস করলে সেখানে থেকে আমি যে টাকা ট্যাক্স পাবো, আমার এই অফিস মেনটেন্যান্সে তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যাবে। এরকম তারা একটা যুক্তি দেখান। যে আপনি যদি দেখেন যে ঢাকা শহরে যে পরিমাণ বাড়ি আছে, একবার মুহিত সাহেবের সময় এই বাড়িওয়ালাদের বাড়ি ভাড়াটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে নেওয়ার, যাদের হচ্ছে 10,000 টাকা না একটা নির্দিষ্ট পরিমাণ ছিল যে এর চেয়ে বেশি বাড়ি ভাড়া হলে ব্যাংকের মাধ্যমে নিতে হবে, সেটা কিন্তু তখন আর তারা বাস্তবায়ন করতে পারেনি। এই ধরনের কোনো উদ্যোগ এবছরও আমরা দেখছি না যে প্রত্যক্ষ আয়কর বাড়ানোর জন্য মেজর একটা ড্রাইভ দিবে, এরকম কোনো কিছু আমাদের নজরে এখনো আসেনি। তো এমনি কি এনবিআর-এর দিক থেকে কোনো প্ল্যানও আপনারা জানতে পারেন না? এনবিআর-এর দিক থেকে এখন পর্যন্ত আমাদের কাছে প্ল্যান নেই। এনবিআর এবছরও বরাবরের মতোই ওই ব্যাট এবং হচ্ছে ওই ডিউটি এদিকেই যাচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের তো 26 সালে এলটিসি গ্র্যাজুয়েশন, ফলে হচ্ছে আমাদের ট্যারিফ কিন্তু আস্তে আস্তে কমাইতে হবে। এবং এবছরও আমরা দেখলাম যে প্রায় 300 পণ্যের ট্যারিফ তারা হচ্ছে কমাচ্ছে, যেগুলি আসলে মানুষের কখনো মানে আমাদের দেশে ওরকম ইম্পোর্ট হয় না বা ওখান থেকে এনবিআর তেমন কোনো সে রেভিনিউ পায় না। যেটা আমরা দেখছিলাম যে 2000 এই যে নতুন ব্যাট আইন যখন প্রথম প্রণয়ন করা হলো যে 15% ব্যাট ইম্পোজ করবে ওই বছর, পরে যেটা ব্যবসায়ীদের চাপে ইলেকশনের আগে 2018 সালে ইলেকশনের আগে সরকার হচ্ছে স্থগিত করলো কার্যকর করা। তো সেখানে দেখলাম যে প্রায় 1200 পণ্যকে হচ্ছে ব্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যে 1200 পণ্যের মধ্যে 50টা পণ্য এই দেশের মানুষের প্রয়োজন হয় না। এরকম হচ্ছে খুঁজে খুঁজে যেগুলি হচ্ছে ইম্পোর্ট কম হয়, যেগুলিতে হচ্ছে ছাড় দিলে এনবিআর-এর রেভিনিউ কমবে না, এরকম খুঁজে খুঁজে এরকম কিছু পণ্যের এবার এরকম 300 পণ্যের ট্যারিফ লাইন কমানো হচ্ছে, যেখান থেকে এনবিআর আসলে 20 কোটি টাকাও হচ্ছে রেভিনিউ পায় না। ফলে এটার বেনিফিট মানুষের কাছে যাবে না। এবং আমরা দেখলাম যে এবছর আরও বরং বিভিন্ন জায়গায় যেগুলি হচ্ছে যেমন আমাদের লোকালি উৎপাদন হয় এরকম মোবাইল ফোন, রেফ্রিজারেটর, এগুলির উপরে হচ্ছে ডিউটিতে কিছুটা ছাড় ছিল, সেটা হচ্ছে এবার বাড়ানো হচ্ছে। এবং এবছর হচ্ছে এটা যেটা আবার বিভিন্ন সময় করা হয় যে কালো টাকা, যদিও কালো টাকার মালিকদের এনবিআর কখনোই ধরতে পারে নাই এখন পর্যন্ত, এবছর হচ্ছে কালো টাকা বা সাদা করার একটা সুযোগ দেওয়া হচ্ছে 15%-এ। গত বছর তো গত অর্থ বছর আরও কমেছিল, 7%-এ ছিল, কিন্তু কেউ কালো টাকা আনে নেই। এবং এবছর একটা উদ্যোগ নিয়েছিল, সেটা শেষ মুহূর্তে এখন আটকে যাচ্ছে। আমরা যেটা জানতে পারছি যে এমপিদের গাড়ি ইম্পোর্টের উপরে হচ্ছে 25%-এর মতো ডিউটি ইম্পোজ করা হতে পারে, কিন্তু পরে এটা থেকে হচ্ছে এটা আইন মন্ত্রণালয় হচ্ছে ব্যাটিংয়ে অ্যাপ্রুভ করে নাই। আইন মন্ত্রণালয় বলছে যে এটা এমপিদের যে ডিউটি ফ্রি গাড়ি ইম্পোর্টের সুযোগ দেওয়া হয়, এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আছে, এটা 80-র দশকের দিকে সম্ভবত। তো ওই অর্ডার চেঞ্জ না করে আসলে অর্থ বিলে এটা করলে এটা হচ্ছে ইলিগাল হবে। তো এই কারণে এখান থেকে আবার এনবিআরকে ফেরত আসতে হচ্ছে। ফলে মানে ভোক্তা এবং ম্যাস পিপুলের জন্য হচ্ছে বিশেষ কিছু নাই, বরং হচ্ছে ব্যবসায়ীদের উপরে যেমন বিভিন্ন সেক্টরে যে ট্যাক্স এক্সাম্পশন ছিল, তো এবছর হচ্ছে কিছু সেক্টরে এক্সাম্পশন এমনিতেই হচ্ছে উইথড্র হবে, তো সেগুলি আর হচ্ছে রিনিউ করবে না। ট্যাক্স এক্সাম্পশনে এনবিআর হিসেবে যে 1,78,000 কোটি টাকা তারা ট্যাক্স এক্সাম্পশন দিচ্ছে, এই অর্থ বছরে তারা 15,000 কোটি টাকার এক্সাম্পশন উইথড্র করে নিয়ে আসবে, মানে এখান থেকে 15,000 কোটি টাকা পাবে এরকম। আমরা আপনার কাছে ফিরব, বিশেষত জানতে চাই যে ব্যক্তি শ্রেণীর করদাতার তার আয়ের উপরে যে কর দিতে হয় সেটার স্ল্যাবে কোনো পরিবর্তন হবে কিনা। একটা আলোচনা আছে ইনফ্লেশনকে বিবেচনায় রেখে যে 10% বা শূন্য কর দিতে হয়, সেই স্ল্যাবটা একটু বৃদ্ধির আলোচনাটা আছে, সেটা কি অবস্থা হলো? তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজিক অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আসছে বাজেট নিয়ে, বাজেটে কী থাকতে পারে এবং অর্থনীতির চেহারাটার সঙ্গে মিলায়ে বাজেটটা আসলে পরিপূরক হবে কিনা সে বিষয় নিয়ে। কাশেম, আমরা বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ব্যক্তি শ্রেণীর করদাতার করের স্ল্যাবে কোনো পরিবর্তন আসছে কিনা। এটা অনেক দিনের দাবি যে ইনফ্লেশন যেহেতু বেড়ে গেছে এবং
সেটাকে রেখে মানে স্বল্প যে 10% স্ল্যাবে যারা পড়েন বা শূন্য থেকে যে যাদেরটা ট্যাক্স দিতে হয় না সেই স্ল্যাবে কোনো পরিবর্তন আসবে কিনা? মূল্যস্ফীতির জাতাকল তো আছেই। যে মূল্যস্ফীতির কারণেই আমাদের ব্যবসায়ীদের দিক থেকেও এবং হচ্ছে বিভিন্ন গবেষণা সংস্থা থেকেও যে ট্যাক্স ফ্রি ইনকাম যেটা এখন 3.5 লাখ টাকা আছে সেটাকে 5 লাখ টাকা করার প্রস্তাব কিন্তু বাজেটের আগে অর্থমন্ত্রী বা এনবিআরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি যে এটা হয়তো বাড়বে না। আমরা এখন পর্যন্ত যেটুকু জানি এটা হয়তো বাড়বে না, তবে সর্বোচ্চ স্তরে মানে ধনীদের জন্য যে একটা স্ল্যাব আছে, যে স্ল্যাব মানে তাদের তো 25% হারে ট্যাক্স দিতে হয়, এটা বেড়ে সম্ভবত 30% হতে পারে। আমরা এটুকু হচ্ছে এখন পর্যন্ত জানি। আর কোথাও কোনো চেঞ্জ? না, এখানে আর কোথাও আমরা কোনো চেঞ্জ এখন পর্যন্ত জানি না। আচ্ছা, ডক্টর মাহফুজ কবির, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি একটু দেখেন যে আমরা বরাবরই এনবিআর-এর একটা অ্যাটিটিউড দেখি যে সহজভাবে যে জায়গা থেকে আদায় করা যায়, মানুষের ইনফ্লেশনকে সেটা বিবেচনা না করেই ডিউটি এবং ভ্যাটের উপর নির্ভরশীল বা ব্যক্তি যারা, আমরা যেটা বলি যে ধনিক লোকের কাছ থেকে ট্যাক্স আদায় করে গরিবদেরকে দেওয়ার মধ্য দিয়ে একটা ওই রকম একটা মানে সুষম বন্টন, তুলনামূলকভাবে একটা ভালো সমাজ, অর্থনীতির বৈষম্য কমিয়ে আনার চেষ্টাটা থাকা উচিত মানে কর ব্যবস্থাপনায়। সেই প্রচেষ্টা আমরা কখনোই দেখি না। এটা কি তাদের সক্ষমতার অভাব নাকি তাদের কি? আপনি যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই জায়গাটা নিয়ে অনেকদিন আলোচনা হচ্ছে যে আসলে এনবিআর যে কাজগুলো করছে তো সেটাতে আসলে সমাজের উপর কি প্রভাব পড়ছে। মানে সামাজিক ন্যায় বিচারটা হচ্ছে যে কর ব্যবস্থাপনার বা যে কর যে আরোপ করি আমরা, তো সেটার একটা বড় উদ্দেশ্য। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত আমাদের যে পুরো ট্যাক্স স্ট্রাকচার সেটা রিগ্রেসিভ, মানে সেটা কিন্তু প্রোগ্রেসিভ এখনও হয়নি স্বাধীনতার এত বছর পরেও। তো এখন আসলে এটার কারণ কি? কারণ হচ্ছে যে এটা আমরা শুরুতে যেটা আলোচনা করছিলাম যে তাদের কোনো স্ট্র্যাটেজিক রিফর্ম হয়নি, মানে এখনও পর্যন্ত তারা ট্যাক্স কালেক্টর এবং ট্যাক্স প্ল্যানার নয়। এবং এটার কারণে যেটা হচ্ছে যে তাদের পুরো, আমি বলবো যে দর্শনটাই হচ্ছে যে রাজস্ব আদায় করতে হবে এবং রাজস্ব যত সহজে আদায় করতে পারবে তত তাদের কাজ কমে গেল। তো এরকম করে একটা মানে অ্যাসাইনমেন্ট বেস তারা কাজ করছেন। এ কারণে কিন্তু পুরো যে এই করের যে মূল উদ্দেশ্য সেটা হলো যে পুনর্বন্টন এবং এমন জায়গাতে থেকে ট্যাক্স কালেক্ট করতে হবে যেটা হলো যে আসলে আয় বেশি করছেন এবং একই সঙ্গে যে যারা একটু আয় কম করছেন বা সমাজের যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের উপরে আমরা এই টাকাটা খরচ করবো বা উন্নয়নের জন্য খরচ করবো। তো এখন এই আসলে এই ট্যাক্সটা কোত্থেকে মূলত আসছে কিন্তু সেই যে ইম্পোর্ট ডিউটি, সেখানে সাপ্লিমেন্টারি ডিউটি এবং একই সঙ্গে যে ভ্যাট এবং ভ্যাটের ফ্ল্যাট রেট যেটা সর্বোচ্চ 15%। তো এরকমভাবে কিন্তু আমরা মোটামুটি এটা ব্যবস্থাপনাগত দিক থেকে এই কাজগুলো করছি এবং এই প্রক্রিয়াটাও যে খুব সহজ বিষয়টা এরকম নয়, এটাও কিন্তু অনেকটা জটিল। এই কারণেই যে অটোমেটেড নয় কিন্তু পুরো সিস্টেমটা। কিছু কিছু জায়গাতে অটোমেশন হয়েছে কিন্তু তারা বিভিন্নভাবে অ্যাসেস করে তারা কিন্তু কালেক্ট করছেন এবং এই অ্যাসেসমেন্টটাও কিন্তু অনেকটা অ্যাডহক বেসিসে, যার ফলে আমাদের যে ইনডিরেক্ট ট্যাক্স সেটাও যেমন আসলে খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে না, একই সঙ্গে ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে আমরা একটা অনেকটা পিছিয়ে আছি। তার কারণ আমরা সেভাবে অ্যাসেসই করতে পারছি না যে কারা হচ্ছে এই কর দেওয়ার মতো। অনেক অতি ধনী রয়েছেন, তাদের পুরো ট্যাক্সের ফাইল সেটা দেখা যাচ্ছে যে তাদের সেরকম কোনো আয় নেই, অথচ তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। তো এখন তাদের ক্ষেত্রে অনেকেই হয়তো তাদের অফিসেই তাদের যে সন্তানের শিক্ষার খরচ, তাদের বাসা ভাড়া, তাদের গাড়ি, এগুলোর খরচ ব্যয় করছে, যার ফলে এই যে ফাঁকিগুলো সেগুলোকে আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারছি না। আর সারা দেশ জুড়ে কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা সক্ষম, তারা কর দিতে পারেন, তাদেরকেও কিন্তু আমরা সেভাবে করের আওতার মধ্যে নিয়ে আসছি না, যার ফলে আমাদের পুরো ট্যাক্স সিস্টেমটাই কিন্তু এখন ইনডিরেক্ট বেসড আর কি। আমরা ডিরেক্ট ট্যাক্সে সেভাবে যেতে পারছি না, কর্পোরেট ইনকাম ট্যাক্সটাও নিতে পারছি না। এই কারণে পুরো যেটা হয়ে গেছে যে এখানে মানে আয় অসমতা, সম্পদের অসমতা সেটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এটা কিন্তু আসলে ঠিক সাস্টেনেবল না যে একটা ইকোনমি খুব একটা সুষমভাবে অগ্রসর হবে, তো সেইটার জন্য এটা সহায়ক নয়। আমি মনে করি যে এই জায়গাতে এটা বড় রকমের রিফর্ম দরকার। আমি বলছি যে এটা কৌশলগত যদি এটা সংস্কার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন সমাজে একটা ভারসাম্যমূলক কর ব্যবস্থা তৈরি হবে এবং সেটা দিয়ে সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। তখন অনেক সমস্যার সমাধান করাটা অনেক সহজ হবে দেশের জন্য। আমি শেষ মুহূর্তে মনে পড়লো আবুল কাশেমের কাছে জানতে চাই, শেয়ার বাজার নিয়ে কিছু দাবি টাবি উঠেছে যে কর্পোরেট ট্যাক্সটা মানে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির জন্য, এখানে কি কোনো চেঞ্জ আসছে বলে আপনি শোনেন? শেয়ার বাজার নিয়ে হচ্ছে এই বাজেটে যেটা ছিল যে আপনার যদি 36 লাখের
মানে 36 লাখ পর্যন্ত ক্যাশ করে বাকিটা যদি আপনি ক্যাশলেস ট্রানজ্যাকশন করেন তাহলে হচ্ছে আপনার জন্য 20%, আর এটা যদি না পারেন তাহলে আপনার জন্য 22.5%। এবছর এটাই জাস্ট উল্টায়া, যেহেতু এই শর্তটা কেউ হচ্ছে পালন করতে পারে না, তো এবার হচ্ছে এনবিআর বলবে যে যেহেতু মানে লিস্টেড কোম্পানির জন্য হচ্ছে আপনার ওই 22.5%, যদি কেউ ক্যাশলেস করতে পারে তাহলে সে এই 20% পাবে, এর বাইরে আসলে কিছু নেই। ওই আগের কথাটা জাস্ট উল্টায় বলবে। এবং এবছর আমরা যেটা দেখছি যে শেয়ার বাজারে আপনার ডিভিডেন্ডের উপরে, যদিও এটা বিসিকের চেয়ারম্যান বলছেন যে ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্স আছে সেটা হয়তো থাকবে না। আর আমাদের এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে এবং গভর্নমেন্ট নিজে 12% ট্রেজারি বন্ডে হচ্ছে লোন নিচ্ছে, ফলে শেয়ার বাজারে আপনার ইনভেস্টমেন্ট সামনের দিনেও খুব একটা বাড়বে না আর কি মনে হচ্ছে। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। দর্শক, যেমনটি বলছিলেন আমাদের দুই আলোচক, আমরা যদি একটি সুষম কর ব্যবস্থাপনা না গড়ে তুলতে পারি তাহলে আমাদের আপাত এই রকম একটি ঝামেলার মধ্য দিয়েই বা মূল্যস্ফীতি চাপের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যখন নতুন একটি অর্থবছরের বাজেটের প্রত্যাশা করতে যাচ্ছি আগামী 6 তারিখে, যেটা জাতীয় সংসদে উত্থাপন করা হবে, তখন সরকারের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। আলোচনা করেছেন মূল্যস্ফীতির চাপ, ইনভেস্টমেন্ট না হওয়ার একটা চাপ আছে, ব্যক্তি খাতে বিনিয়োগ কমে যাচ্ছে সেটা একটি চাপ আছে, আমাদের শেয়ার বাজারে আমরা দেখছি যে ক্রমশই বাজারটা শেষ হয়ে যাচ্ছে, সে ব্যাপারেও খুব কিছু সরকারের দিক থেকে থাকছে না। মনিটারি পলিসি কমানোর চেষ্টা করা হচ্ছে, মানি সাপ্লাই কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু খুব কার্যকর হচ্ছে না, ডলারের প্রাইসটা বাড়ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে যে গতানুগতিক আবার নতুন করে একটি বাজেট আসছে, তা দিয়ে খুব বেশি ইনফ্লেশনকে কন্ট্রোল করা বা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধির ধারায় ফিরে আনানো যে জায়গাটা, সেটা বোধহয় কষ্টকর হবে। আমরা অপেক্ষায় থাকব 6 তারিখে যে বাজেটটা উপস্থাপন করা হবে তার মধ্যে এরকম কিছু উদ্ভাবনী থাকা যা দিয়ে মূল্যস্ফীতির চাপটাও কমানো যায় এবং সামষ্টিক অর্থনীতির যে ভারসাম্য একটা দরকার, আসলে কিছুটা ভারসাম্য নষ্ট হয়েছে, সেই জায়গাটায় যাতে কৌশলী একটা উপস্থাপন করার মধ্য দিয়ে অর্থনীতির এই যে বর্তমানে চাপের অবস্থায় রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা থাকবে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত দেখানো হয়, পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।